প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলার চেষ্টা করব ডাকসু নির্বাচন নিয়ে। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ই মার্চ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক নাটকীয়তা। আমরা শেষ পর্যন্ত আমরা দেখছি যে সব দলের ছাত্র সংগঠনের অংশগ্রহণেই কিন্তু নির্বাচনটি হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি খসড়া প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়ে গেছে এবং এই ডাকসু নির্বাচনের আদ্যপান্ত প্রত্যাশা এইসব জায়গা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো এবং সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যারা মোস্তাফিজুর রহমান, ভিপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সে সঙ্গে আরো উপস্থিত রয়েছেন লিটন নন্দী, ভিপি প্রার্থী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আরো উপস্থিত রয়েছেন গোলাম রব্বানী, জেস প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরু করতে চাই মোস্তাফিজ ভাই আপনাকে দিয়ে। আমি শুরুতে যেটা বলছিলাম যে আপনারা প্রায়শই অভিযোগ করেন গণমাধ্যম আপনাদেরকে খুব বেশি কথা বলার সুযোগ দেয় না বরাবরই সরকার দলীয় প্রতিনিধিকে দিয়ে। আমি এই জন্য আপনার কাছ থেকে আজকে শুরু করতে চাই। সেই সাথে আমি শুরুতে যেরকম বলছিলাম যে বহুল প্রত্যাশিত সে নির্বাচন, সেটিকে ঘিরে প্রস্তুতি, এখন পর্যন্ত যে অবস্থান, সেই জায়গাগুলো যদি তুলে ধরেন। আমি শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানটি আমি শুরু করতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন ১৯৭৯ সালের ১ জানুয়ারি। আর সেই সংগঠন থেকে আমি আজকে বিপি পদে মনোনয়ন পেয়েছি। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। সেই জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে বর্তমান এখন পর্যন্ত যে আমাদের নির্বাচনের যে প্রস্তুতি, দীর্ঘ বহুল প্রতীক্ষিত দীর্ঘ ২৮ বছর পর যে নির্বাচন, সেটা ডাকসু নির্বাচনের যে আয়োজন, সেটা আবার হাইকোর্টের মাধ্যমে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনও পারেনি কিংবা আপনার সরকার থেকেও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এই আদালতের রায়ের মাধ্যমে, আমাদের সেই দুঃখজনক হলে সত্য, আদালতের রায়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আদালতের রায়ের মাধ্যমে। এটা জাতির জন্য এবং ছাত্র সমাজের জন্য অত্যন্ত কলঙ্কজনক আমি মনে করি। আর নির্বাচনের যে বর্তমান পরিস্থিতি, আপনি দেখবেন যে নির্বাচনী প্রক্রিয়াটা পুরোপুরি একটি অপকৌশল কিংবা অপকৌশলের মাধ্যমে শুরু হয়েছে। আমি বলি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেখানে আপনার পুরোপুরি নীল দল সমর্থিত, অর্থাৎ সরকার সমর্থিত কট্টর দলবাজ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বাট এটার আজকে আমি একটা রেজাল্ট পেয়েছি। আজকে তার পূর্বেও আমরা দেখতে পেয়েছি আমাদের কোনো দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। যেমন আমাদের ৭ দফার অন্যতম দফা ছিল, আমাদের সহ সকল ছাত্র সংগঠনের অন্যতম দাবি ছিল ওই হল সংসদে এবং কেন্দ্রীয় সংসদের আপনার ভোট গ্রহণ যেন আপনার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে নেওয়া হয়। কিন্তু সকল ছাত্র সংগঠনের, এখানে নন্দিদা আছেন, ঠিক আছে, তিনি সহ ওনাদের বাম জোটের সকল ছাত্র সংগঠন, আপনার সাধারণ ছাত্রদের সমন্বয়ে একটি পরিষদ আছে, আপনারা জানেন, তারা সহ অন্যান্য আপনার ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী সহ সকল ছাত্র সংগঠন, প্রায় সকল ছাত্র সংগঠন আপনার মূল চাহিদা কিংবা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর বেসিক চাহিদাটা হচ্ছে আপনার এই একাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র স্থানান্তর। এরকম চাহিদা তো আপনারা যখন একসময় ক্ষমতা ছিলেন তখন এই দল থেকেও করা হয়েছিল, তখনও তো একই চিত্র আমরা দেখেছি। আপনার 94-এ আমরা আজকে যে দাবি জানাচ্ছি সেই দাবি কিন্তু 94-এ ছাত্রলীগ জানিয়েছিল। সেটা হয়তো বাংলাদেশ ছাত্রলীগ জানিয়েছিল যে হল ভোট কেন্দ্রগুলো যেন একাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করা হয়। এটা একটা বিষয়। আজকে যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের, এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের আপনার এই সদস্য পদপ্রার্থী সাবিত হাসনাইন এবং আপনার হচ্ছে আরিফ আহমেদ, তাদের মনোনয়নপত্র অত্যন্ত ঘৃণ্যভাবে জালিয়াতির মাধ্যমে বাতিল করা হয়েছে। আর
আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার সলিমুল্লাহ মুসলিম হল, যেটা হচ্ছে আমার বেসিক হল, সেই সলিমুল্লাহ মুসলিম হলের বিপি প্রার্থী এই নাহিদুজ্জামান শিপন এবং জিএস প্রার্থী মোহাম্মদ আলামিন দুজনের মনোনয়নপত্র অবৈধ হিসেবে অর্থাৎ বাতিল করা হয়েছে। এখানে আমি একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে মোহাম্মদ আলামিনের বিষয়ে আমি একটা কথা বলবো, মানে কি লজ্জাজনক, মানে কত দলকানা এবং মানে এই আপনার লেজর বৃত্তি যে শিক্ষকদের যে লেজর বৃত্তিমূলক যে রাজনীতি, সেটা যে মানে বহিঃপ্রকাশ ঘটলো আজকে, যে রিটার্নিং কর্মকর্তা হল রিটার্নিং কর্মকর্তা যে আলামিনের নমিনেশন পত্র মানে মনোনয়নপত্র বাতিল করেছে, সেটা হচ্ছে আলামিনের আপনার আলামিন যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে সেই ডিপার্টমেন্টেই আপনার মোহাম্মদ আলামিন নামে তার আরেকজন ফ্রেন্ড আছে, সেও এসএম হলের, এসএম হলের তার এক ইয়ারে তার ফ্রেন্ড। তো তার জন্ম তারিখ, আচ্ছা এটা নোট করেন আপনি একটু, যে তার জন্ম তারিখ মানে আলামিন মোহাম্মদ আলামিন আমার যে জিএস প্রার্থী এসএম হলে, তার জন্ম তারিখ সে ঠিক মানে সঠিকভাবে আপনার ফিল আপ করেছে। বাট এই বিশ্ববিদ্যালয় হল প্রশাসন কি করেছে, ওই যে মোহাম্মদ আলামিন অন্য একজন যে তার মানে জন্ম তারিখ তাকে ডেটার সাথে মানে মিলিয়ে আপনার মনে করেন যে তার মনোনয়নপত্র বাতিল করেছে। চ্যালেঞ্জের সুযোগ রয়েছে, প্রমাণের সুযোগ রয়েছে, এখন চ্যালেঞ্জের সুযোগ রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে হল প্রশাসন যদি এই ধরনের মানে আপনার, আমি তো মনে করি যে হ্যাঁ ভুল করে থাকে, আমি মনে করি ইচ্ছাকৃত ভুল, এটা সরকার দলীয় ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। ঠিক আছে। আরো একটি বিষয়, আপনি দেখবেন যে বিভিন্ন হলে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন হলে এই আমাদের বিপি প্রার্থী তৌহিদুর রহমান তাজ, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মানে তার অভিযোগটি মানে আরো গুরুতর, যেমন আপনার সর্বশেষ খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে 11 ফেব্রুয়ারি, বাট আপনার এবং কারো যদি কোনো মানে সংযোজন বিয়োজনের বিষয়ে যদি আবেদন থাকে, তাহলে সেটা বলা হয়েছিল যে 18 তারিখের ভিতরে যেন আবেদন করা হয়। কিন্তু তৌহিদুর রহমান তাজের বেলায় দেখা যাচ্ছে সে 19 তারিখ পর্যন্ত, 20 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পূর্বেও তার নাম কিন্তু ভোটার তালিকায় ছিল, বাট 20 তারিখে চূড়ান্ত ভোটার তালিকায় নেই। এখন আপনি বলতে চাচ্ছেন এভাবে আপনাদের প্রতি না, এখন কথা হচ্ছে সে কিন্তু স্টিল নাও স্টুডেন্ট, আমি সেটা তথ্য প্রমাণ সহ তুলে ধরতে পারবো। আপনার সে রেগুলার মাস্টার্সের একজন স্টুডেন্ট, নট ইভিনিং, নট এমফিল, মানে সে তার মানে আপনি বলতে যাচ্ছেন এখনো আপনারা শঙ্কায় রয়েছেন সবকিছু মিলে। জি, মানে প্রতিটা ক্ষেত্রে সহাবস্থান বা ভোটের পরিবেশ সব দলের জন্য একরকম। আমি আরো একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন যে আপনার লেজে গোবরে যে একটা পরিস্থিতি তৈরি করলো, যে আপনার এখানে বিশ্ববিদ্যালয় ডাকসু আইনে বলা আছে কি, যে মানে যারাই ভোটার তারাই প্রার্থী হতে পারবে। যেটা নন্দিতার সাথে মানে এখানে আমি মানে কথা বললাম, পার্সোনালি কথা বললাম, যে উনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যখন মিটিং ছিল, আমি ছিলাম না, আমি তখন মানে এই লাইমলাইটের বাহিরে একজন ক্ষুদ্র একজন নেতা ছিলাম, ঠিক আছে। তো ওনারা ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, আমাদের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন, রব্বানী বেরা হয়তো ছিলেন, ঠিক আছে। তা তখন বলা হয়েছিল যে আমরা মানে এই খসড়া ভোটার আপনার সম্পূরক ভোটার তালিকায় যাদের নাম আসবে সেটা 5 তারিখে প্রকাশ করা হবে, ঠিক আছে। হয়তো তাদের বিষয়ে প্রার্থীদের বিষয়ে তারা তো সংখ্যায় তো অনেক হবে না, তো আপনার মানে এই ক্ষেত্রে আপনার প্রার্থীতার বিষয়টা বিবেচনা করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে যে তাদের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে তাকে মানে মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভোটারকে, লিগ্যাল ভোটারকে, যে ভোটার হওয়ার যোগ্যতা রাখে। জাস্ট এ সেকেন্ড, আপনার একদিকে আর আরো বড় প্রশ্ন হচ্ছে সম্পূরক ভোটার তালিকাটা আপনার 5 তারিখে অর্থাৎ মনোনয়ন বাছাইয়ের আপনার মনে করেন যে পরে কেন করা হবে সম্পূরক ভোটার তালিকা? আপনার প্রশ্নগুলো নিয়ে আসবো আমি। লিটন দা, আপনাকে একটু সুযোগ দিতে চাই, আপনি ছোট করে যদি এই জায়গাগুলো কিছু যোগ করেন। এটি যোগ করা বলতে আমি একটু আমার কথাগুলো একটু পুরোপুরি বলি আর কি। যে প্রথমত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এই পুরো প্রক্রিয়াটা নিয়ে যেটি করেছে সেটি হচ্ছে, আজকে একটা উদাহরণ দিই, সুফিয়া কামাল হলে প্রথম থেকে খুব ঝামেলা করছে। এই হলটির টোটাল প্রশাসন মানে একদম এমনভাবে কাজ করছে, যেমন আমরা একটু বলি যে আমাদের ছাত্র ইউনিয়ন থেকে গঠনতন্ত্র নিয়ে এই তফসিল ঘোষণার পরপরই এটা নিয়ে একটি
পোস্টারিং করে, হাতে লেখা পোস্টারিং করে ওটা নিয়ে বসতে চেয়েছিল, মেয়েদেরকে আহ্বান জানিয়েছিল। সেটি সুফিয়া কামাল হলের প্রশাসন বাধা দিয়েছে, তারা করতেই দেয়নি। আজকে কি হয়েছে, আজকে আপনার কিছু শিক্ষার্থী তারা হচ্ছে ভোটার তালিকার জন্য ভোটার হবেন, যাতে 5 তারিখের সম্পূরক তালিকায় তাদের নাম আসে, কিংবা অনেক প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তারা সেখানে ভোটার হওয়ার জন্য জমা দিতে গিয়েছেন, তাদের এটা জমা নিবে না। আচ্ছা, জমা নিবে না। অনেক যখন আমাদের নেত্রীরা গিয়েছেন, আমাদের সুফিয়া কামাল হলের ভিপি ক্যান্ডিডেট কাজী মালিহা, জিএস ক্যান্ডিডেট, যখন হচ্ছে সুদীপ্তা, তারা যখন গিয়েছে এটা নিয়ে আলোচনা করতে, তখন তাদের সঙ্গে এক ধরনের দুর্ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তোমরা আমাদের মেয়েদের এনে থ্রেড দিচ্ছ কিনা, এই ধরনের এক ধরনের অ্যাটিটিউড করা হচ্ছে। তো সুফিয়া কামাল হলে এই বিষয়টা প্রথম থেকে আমরা লক্ষ্য করছি, এটি বারবার ঘটছে। এবং ওইখানে ওই হলে কি করা হয়েছে, যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যদি কেউ ক্যান্ডিডেট হতে চায়, সেখানে আমার চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে তার শুধু পেইন স্লিপ হলেই চলবে। আচ্ছা, সেখানে বারবার যখন পেইন স্লিপ নিয়ে তুলতে গিয়েছে মনোনয়ন ফর্ম, তখন তাকে জন্ম নিবন্ধন কার্ড আনতে বলে, এটি আনতে বলছে, ওটি আনতে বলছে। মানে এই যে এক ধরনের প্রথম থেকেই এক ধরনের চর্চা শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, আজকে আমাদের কি করা হলো, আমাদের এফ রহমান হলের এজিএস ক্যান্ডিডেট আব্দুল করিম, তার কি কারণে প্রার্থিতা বাতিল করেছে, তার প্রস্তাবক তার ভোটার নাম্বারটি লেখেনি। আচ্ছা, আচ্ছা, মানে এটা একটা করণিক ভুল। তার মানে হচ্ছে তার কিন্তু ভোটার নাম্বারটি লিখেছে, কিন্তু প্রস্তাবক যে ভোটার নাম্বারটি লেখে, এটা প্রস্তাব যে করেছে সে হয়তো কোনো ক্রমে ভুল। এতটুকুর জন্য আপনি প্রার্থিতাই বাতিল করে দিয়েছেন, মানে এইটা কোনো একটা এক্সকিউজ হতে পারে না। আচ্ছা, হ্যাঁ, এটা বলা যেতে পারতো, মানে একদম জাস্ট ক্ষুদ্র একটি বিষয়। আমরা কি দেখলাম, আমাদের এফ রহমান হলের জিএস ক্যান্ডিডেট আব্দুল জামিল, চারুকলার 3rd ইয়ার স্টুডেন্ট, তার ভর্তির কাগজটা ডিনস কমিটির মধ্য দিয়ে তিনি 1 বছর ড্রপ দিয়েছেন, ডিনস কমিটির মধ্য দিয়ে আসবে, তার ভর্তির ডিনস কমিটি মিটিং এখনো হয়নি। ডিনস কমিটির মিটিং না হলে কিন্তু তার ভর্তিটা উঠে যাবে। তো নিয়ম হচ্ছে 6 শিক্ষাবর্ষের মধ্যে যার আছে তার ভর্তি হোক আর না হোক, তার নাম তো ভোটার তালিকায় উঠবেই, যেহেতু সে রেগুলার অনার্স স্টুডেন্ট, নিয়মের মধ্যেই সেটার মধ্যেই আছে। তার নামটি ভোটার তালিকায় ওঠেনি। আমরা যখন বারবার বলছি ডিনস কমিটির মিটিং গত মাসে হয়েছে, নেক্সট মান্থে হবে, আপনার এই নামটা তো ইজিলি আসে, তার নামটা সেখানে বাদ পড়েছে, ভোটার তালিকায় নামটা ওঠেনি। অথচ কিন্তু ইভিনিং বা অন্য কোনো মাস্টার্স স্টুডেন্ট না, রেগুলার অনার্স স্টুডেন্ট, 6 শিক্ষাবর্ষের মধ্যেই তার রয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী তার নামটা এমনিতেই উঠবে, নিয়ম অনুযায়ী উঠবে, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরকম অসংখ্য প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো আমরা মনে করি, এবং সবচেয়ে বড় কোনটা বাতিল করা হয়েছে দেখেন, যে এখানে ছাত্রলীগের ভিপি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট রয়েছে, ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট রয়েছে, আমাদের প্রগতিশীল ছাত্রজোট থেকে যে আমরা ভিপি জিএস ক্যান্ডিডেট ছিল, আমি ভিপি ক্যান্ডিডেট, আমাদের জিএস ক্যান্ডিডেট ছিল উম্মা হাবিবা বেনজির, একমাত্র নারী যে ভিপি জিএস এর মধ্যে ছিল। তিনি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছেন 19 তারিখে, তিনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। আমরা যখন এই টোটাল মানে আপনার এটাকে কি বলে, যে আচরণ বিধি বা সমগ্র বিষয় নিয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলাম, তিনি বলেছিলেন, আমরা বিষয়টাকে আইডেন্টিফাই করেছিলাম, স্যার 5 তারিখের ভোটার তালিকায় যাদের নাম আসবে তারা প্রার্থী হতে পারবে কিনা। তখন তিনি আমাদের ঠিক এই কথাটাই বলেছিলেন, যে প্রার্থী তো আর স্ব হয় না, আর এই সংখ্যাটা থাকবে খুবই কম, আমরা এদের ক্ষেত্রে বিবেচনা করব। আচ্ছা, আচ্ছা, শেষ পর্যন্ত কি করলো, যখন এটা আমরা তার মনোনয়ন, তার এটা ওঠেনি, তার নাম্বারটা বলছে উঠবে, আমরা যখন জমা দিলাম তাকে বলা হলো যে যেহেতু তার নাম ওঠেনি, ভোটার তালিকাটি আসেনি, যেহেতু তার প্রার্থিতা ক্যান্সেল হয়ে যাবে। অথচ তারটা কিন্তু আসবে, তিনি ভর্তি হয়েছেন, তারটা আসবে। তাহলে একটা প্যানেলের গুরুত্বপূর্ণ জিএস ক্যান্ডিডেট, একমাত্র নারী জিএস ক্যান্ডিডেট, যখন তার প্রার্থিতা বাতিল হয়ে যায়, তখন আমাদের প্যানেলটাকে যে সামগ্রিকভাবে দুর্বল করার চেষ্টা, সেটি কিন্তু একদম স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এবং আরেকটি জিনিস বলি, এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্য না, একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য তন্নি শামসুন্নাহার হলের, তার কিন্তু ভোটার তালিকায় নামটি নেই। সেটি নিয়ে গতকাল নিউজ হয়েছে, অনেকগুলো পত্রিকায় নিউজ হয়েছে, অনেকগুলো পোর্টালে নিউজ হয়েছে। আমরা আজকেও সন্ধ্যাবেলা দেখেছি শামসুন্নাহার হলের ভোটার তালিকায় তার নাম নেই। অথচ কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তার নামটি বাতিল হয়নি। অথচ গতকাল চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছে, যদি এই নিয়ম হয়, যদি তার নাম না থাকে, তাহলে সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। অথচ তার নামটি কিন্তু এসেছে। তা আমি বললাম, এই যে সামগ্রিক প্রক্রিয়াটি আমাদের বলে দেয় আর কি, যে একটা কোন নির্বাচনটা কোন দিকে যাচ্ছে। তো আমরা চাই না নির্বাচনটা এভাবে হোক, কারণ 29 বছর পরে নির্বাচন,
কোনোভাবে এটাকে সকলের ভোটাধিকার গ্রহণযোগ্য হরণের একটা একটি দিনে অবস্থান পরিণত না হোক, আমরা চাই এটা একটা ভোটের উৎসবে পরিণত হোক অংশগ্রহণমূলক একটা এবং উৎসব আমরা মুখর অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। আমরা রাব্বানি ভাই অনেকগুলো অভিযোগ নিয়ে কথা বলছেন, আপনি যদি একটু খণ্ডন করেন। শুনছিলাম চাই। অভিযোগ কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে না, এটা- আমরা কিন্তু এটা- বলছি আমি বলছি না যে তার বিরুদ্ধে, এটাও একটু বলবো যে প্রশাসনিক ব্যবস্থার যে বিষয়গুলো। মুস্তাফিজুর রহমান এবং লিটন নন্দী যে কথাগুলো বললো, দীর্ঘ দেখুন 28 বছর, আই মিন প্রায় 3 যুগ কাছাকাছি আর কি, 2.5 যুগ হয়ে গেছে। এত বছর পর নির্বাচন, আমাদের জন্মেরও আগে আমাদের নির্বাচন হয়েছে এরকম একটা অবস্থা। সেই প্রেক্ষিতে দীর্ঘদিন পর প্রতি বছর ক্যালেন্ডার ইয়ারে ইলেকশন হওয়ার কথা, তো সেখানে এত বছরের একটা বন্ধাত্ম অচলতা ছিল। পরে স্বাভাবিকভাবেই যারা এই সংক্রান্ত কাজ করেছেন, আমি বলবো আমাদের হল প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিছু ত্রুটি বিচ্যুতি এটা থাকতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবেই হয়েছে। আমি বলবো যে এই যে নাম না ওঠা বা এই যে ধরনের বললো বিভিন্ন হলে সুফিয়া কামাল হলে কিভাবে কথা হয়, বললেন, জি। আমাদের এই যে শামসুন্নাহর হলের ভিপি ক্যান্ডিডেট যে আমাদের শান্তা, তার কিন্তু এই ধরনের একটা সমস্যা হয়েছে। তো যেহেতু অ্যাপিলের সুযোগ রয়েছে এবং স্ক্রুটিনাইজ করার সুযোগ রয়েছে, তো যে কথাগুলো যারা বলছেন এটা যদি আচরণবিধি থাকে, আমাদের যে গঠনতন্ত্রে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেই, বিধির বাইরে তো করার সুযোগ আসলে কারোরই নাই। আমরা যে আইনের ছাত্র হিসেবে বলছি, হ্যাঁ দল না, এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখতিয়ার, তারা দেখবে অবিবেচনা প্রসূত কাজ কেউই করতে পারবে না। আমাদের সেম সমস্যা হয়েছে, বিভিন্ন হলে আমাদের যারা প্রার্থী ছিল অনেকেরই এই সমস্যা সংক্রান্ত রয়েছে, তারাও দেখেছে। যেটা বলছে 20 তারিখে ভর্তির কথা, 19 তারিখের সেম প্রবলেম তন্দির হয়েছে এবং সেম আরো শান্তার হয়েছে। তো এগুলো নিয়ে আবেদন করা হয়েছে। তন্নি আমাকে যেটা বলেছে, আজকে কথা বলেছি হলের যে প্রভোস্ট ম্যাম তার সাথে কথা বলে, তার যে ত্রুটি রয়েছে সে অ্যাপ্লাই করেছে, শান্তা অ্যাপ্লাই করেছে। যাদের সমস্যা অ্যাপ্লাই করুক, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, সেটা আমাদের কনসার্ন না। আমি আসতে চাচ্ছি আমাদের ছাত্র দলের অনুজ বলে খুশি, আমি ভালো লাগছে যে কারণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পর্যায়ে সবাই আমার অনেক সিনিয়র, তাই যে অনুজ পেয়েছি ছাত্র দলের, আই এম লাকি। মুস্তাফিজুর রহমান যে বললো যে হল নিয়ে কথা, আসলে এটা বলতে বলতে আসলে এক ধরনের বললে সম্পূর্ণ হাস্যকর এবং খোরা যুক্তি। সেটা আমি প্রথমে অবজেকশন জানাচ্ছি যে বলছে সবগুলো ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের মিটিংয়ে 13টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন অ্যাটেন্ড করেছে। সেখানে এর মধ্যে আমি বলছি প্রগতিশীল ছাত্র শিক্ষার্থী জোট, যেটা আমাদের রিপ্রেজেন্ট করছে লিটন নন্দী, সেখানে সম্ভবত 6 জন, হ্যাঁ আপনাদের 6টি দল রয়েছে। আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ, যেখানে আমরা সহ বাংলা ছাত্রলীগ সহ 7টি দল রয়েছে সর্বমোট, তারা আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছি আমরা চাচ্ছি হলে, কারণ হলে অধিকাংশ শিক্ষার্থী থাকছে প্রায় 60%, তাদেরকে অবমাননা করা বা তাদের যে অধিকার তাদের হলে ভোট দেওয়া, সেটাকে আমরা ক্ষুণ্ণ করতে পারি না, তার বিপক্ষে বলতে পারি না। সেক্ষেত্রে টিএসসি ভিত্তিক 21টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, যেখানে প্রায় 5,000 মোরাললেস প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তারা একযোগে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা চান ঐতিহ্য, 100 বছরের ঐতিহ্য অনুসরণ করে হলেই যেন রাখা হয় ভোট কেন্দ্র। 36টি নির্বাচন হয়েছে হলে, কোনো সমস্যা তো হয়নি। এরপরে ধরেন 16টি বাস রুট রয়েছে আমাদের পরিবহন সেক্টর, যেখান থেকে মোরাললেস 20,000 ছাত্রছাত্রী আসা যাওয়া করে কমর বেশি। তারা একযোগে সংবাদ সম্মেলন করে, সেখানে কিন্তু আমরা ছিলাম না, তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে তারাই বলেছেন, হ্যাঁ তারা বলেছে আমরা আমাদের সকল কার্যক্রম, যেহেতু হল কেন্দ্রিক, আমাদের পরীক্ষার রেজাল্ট বলেন, একাডেমিক কার্যক্রম, একাডেমিক ভবনে ক্লাস হচ্ছে, বাদ বাকি সবকিছু হলে হচ্ছে, অনাবাসিকরা হলে গিয়ে তাদের কার্যক্রম সম্পন্ন করছে। সুতরাং যেন ভোট কেন্দ্রটি আমার হলে, যেন যে হলে অ্যাড্রেস সে হলে ভোটটা দিতে পারি। তো এখানে হলে চাচ্ছে এর পাল্লাটা ঢের ভারী, যারা হলে চাচ্ছেন ভোট কেন্দ্র হোক। আর এবং এই যে বলছে 21 শতাব্দীর দ্বার প্রান্তে অবাধ তথ্য প্রবাহের যুগে, যেখানে শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ নাই, বারবার বলে যে একটা অ্যাড দেওয়া হয় রোনালদোর, যে চুলের গোড়ার জ্যান্ডারটি পর্যন্ত লুকানো যায় না। সেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে, প্রাচ্য অক্সফোর্ডের একটি হলে কোনো ধরনের অনিয়ম করবেন, সেটা দেশবাসী বা গণমাধ্যম ছেড়ে দিবে। বা সিটিজেন জার্নালিজমের যুগ ভাই, সবাই একজন জার্নালিস্ট, হলের প্রত্যেক শিক্ষার্থীর যে স্মার্টফোন রয়েছে, ভোটার রয়েছে, তারা আসলে সবাই কনসিয়াস কোয়ালিটি ভোটার্স, এডুকেটেড ভোটার্স। এখানে আসলে এই 9-6 করার সুযোগ নেই, সবার জন্য সমান অধিকার থাকবে। আমরা বলেছি যারা এই দাবিগুলো করছে, আপনারা এমফাসাইজ করুন যে ভোটটি কিভাবে সুষ্ঠু হবে, কিভাবে কোন প্রক্রিয়া করলে কোনো ধরনের দুর্নীতি সুযোগ থাকবে না, সেগুলো নিয়ে এমফাসাইজ করুন, সেগুলো নিয়ে কথা বলুন। ভোট কেন্দ্র কোথায় হলো সেটা নিয়ে সাথে ইস্যু না। আর এখানে 100 বছরের ঐতিহ্য, সো এটা একটা সলভ ইস্যু। 94-এর কথা বলছে, 94-এ ছাত্রলীগ বলেছে ওই সময় যে প্রেক্ষাপট, ছাত্রদল যেভাবে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছিল, যার প্রেক্ষিতে 98-এ আমাদের মমতা জননী দেশরত্ন শেখ হাসিনা সেই তাদের অস্ত্রের প্রেক্ষিতে আমাদের হাতে কলম এবং খাতা তুলে দিয়েছিলেন, বই খাতা কলম।
বলেছেন ভালো ছাত্র হলে হবে না, ভালো কর্মী হলে হবে না, ভালো ছাত্র হতে হবে। সেই প্রেক্ষাপট থেকে আমরা কিন্তু ওইখানে ছাত্র লীগকে ক্যাম্পাসের এরিয়া আশেপাশে আসতে দেওয়া হয় নাই ওই সময়। আমরা স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছিলাম মনে হচ্ছিল। আমাদের বরাবর সঙ্গে কথা বলেছি আমরা, তারা বলার পর তারা বলেছে ওই সময় প্রেক্ষাপটটি। তো এরপর তারা কি করছে, তারা ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজে বলছে যে আমরা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি না, ক্যাম্পাসে অবাধে আসছে, তাদেরকে মধুর ক্যান্টিনে আমরা পয়লা ফলকে ফুল দিয়ে বরণ করেছি, একসঙ্গে হাসি আড্ডায় মেতেছি, চা খেয়েছি। তারা এখানে স্লোগান দিয়েছে। আমি সত্যি কথা বলবো, তারা ক্যাম্পাসে এসেছে, 10 বছর ক্যাম্পাসে বাইরে ছিল, আনুষ্ঠানিক আসতে পারেনি, তারা আসেনি। তারা 10 বছরে বাইরে থেকেও 10টা ওয়ার্ডও কিন্তু বলেনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে 10টি ওয়ার্ডে তারা বলেনি শিক্ষার্থীদের পক্ষে। সেখানে তারা এত বছর পর এসেছে। আমরা তফসিল ঘোষণার পরে আধা ঘন্টার মধ্যে মিছিল দিয়ে আমরা স্বাগত জানাই তফসিলকে, বলেছি আমাদের ভালো উন্নত মানের লাইব্রেরি চাই, আমাদের আবাসের সঙ্গে সমাধান চাই। ছাত্রলীগ এই স্লোগান দিয়ে নেমেছে, আমাদের ভালো পরিবহন চাই, যেগুলো সমস্যা আছে, খাবারের মান ভালো চাই। তারা এসে স্লোগান দিয়েছে খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি এটা লিগ্যাল প্রসেস, সেখানে ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে খালেদা জিয়ার মুক্তি কি সম্পর্ক আমার জানা নেই। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা বলছি যে এখানে তাদের সব করুক, যে স্পেস চেয়েছে, আমি বলেছি ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, সেই সুযোগ সুবিধা আপনারা দিতে রাজি আছেন। এক্স্যাক্টলি যেভাবে বলছে, আমরা ক্যাম্পাসে রয়েছি, হ্যাঁ আমাদের ক্যাম্পাসে ভালোবাসার আধিপত্য রয়েছে, একাধিপত্য। ছাত্রলীগ জনপ্রিয় সংগঠন, কোনো সমস্যা নেই, প্রত্যেকটি হলে 30 ভাগের অধিক ছাত্রলীগ কর্মী রয়েছে, ভালোবেসে হাসি মুখে সবার মন জয় করে ছাত্রলীগ এখানে এসেছে, ঐতিহ্য সেটা বলছে। সুতরাং আমাদের এখানে কোনো আসলে বাধা দেওয়ার কোনো সুযোগই নেই। আবার আসবো, তবে ছোট্ট একটি বিরতি আমাকে নিতে হচ্ছে, বিরতির পর আবার এসে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, 21 রাতের আজকের আয়োজনে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম রাষ্ট্র নির্বাচনের আদ্যপান্ত নিয়ে। এবারে একটু মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আবারও ফিরতে চাই। গোলাম রব্বানী অনেক বিষয় যোগ করেছেন, সেই জায়গাটায় যদি আপনি আপনার অভিযোগগুলো। আমি আমার জিএস প্রার্থী ছাত্রলীগের সম্মানিত গোলাম রব্বানী ভাইয়ের প্রথমেই একটি প্রশ্নের উত্তর দিতে চাই, যে উনি বলেছেন যে 94-এ ছাত্রলীগ যে দাবি করেছিল, মানে ভোট কেন্দ্রগুলো আপনার যেন একাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করা হয়, উনি বলেছেন ছাত্র দলের সন্ত্রাসের কারণে। কিন্তু আমরা দেখেছি অতীতে মানে এই ছাত্র দল যখন মানে অন পাওয়ার মানে পাওয়ারে ছিল, তখনকার সময় সবসময় সহ অবস্থানের রাজনীতি ছিল। আর বিগত সময়ে 2001 থেকে 6 সাল পর্যন্ত আপনারা দেখেছেন কিংবা আপনারা জানেন, রব্বানী ভাইও জানেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন মানে সভাপতি ছিলেন শেখ সোহেল রানা টিপু ভাই এবং সাজ্জাদ সাকিব বাদশা ভাই, ওনারা নিজ নিজ হলে ওনাদের জন্য রুম বরাদ্দ ছিল। কেয়ারটেকারের সময় কি? নো, ঠিক আছে, রুম বরাদ্দ ছিল। বাট 91 থেকে 95 অবধি, 96 অবধি, 95 অবধি আপনার সবসময় ছাত্রদল সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস ছিল। বাট ছাত্রলীগ মানে বিভিন্ন সময়ে আপনার বম্বিং করতে গিয়ে ছাত্রলীগের তৎকালীন যে সেক্রেটারি আপনার সাধারণ ছাত্রদের হাতে আপনার মানে লাঞ্ছিত হয়েছিলেন। তখন আমাদের ছাত্রদলের যে মানে এই সাবেক হল শাখার এক নেতা ওনাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, আরও একটি বিষয় উনি বললেন যে ওই আমরা সাধারণ ছাত্রছাত্রীদের অধিকারের পক্ষে কথা না বলে উনি বলছেন যে দীর্ঘদিন পরে ওনারা সহ অবস্থানের সুযোগ করে দিয়েছেন। কেন? বিশ্ববিদ্যালয় কি ছাত্রলীগের কেবল? বিশ্ববিদ্যালয় তো সকল ছাত্র সংগঠনের এবং সকল ছাত্রের, তাই না? এটা তো হ্যাঁ আমরা জানি, এই যে এখন যে আপনার বিশ্ববিদ্যালয়ের সহ অবস্থানের পরিবেশটা, এটা ছাত্রলীগের মানে এক ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে ছাত্রলীগের একটা অনুকম্পারই ফলাফল আমি মনে করি। কারণ 2010 সালের পর থেকে 2010 সালে আপনি জানেন মানে পরপর আমাদের প্রথম দিককার আপনার 2010 সালের আপনার জানুয়ারি মাসে সম্ভবত 16 জানুয়ারি হবে, যে আমাদের তৎকালীন ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে আপনার টুকু ভাইয়ের উপরে ছাত্রলীগের মানে সন্ত্রাসীরা, বিশেষ করে মানে বরকত নামে জহুরুল হলের সাবেক ছাত্রলীগ নেতা মানে রেঞ্জ দিয়ে আপনার মানে বর্বরোচিত হামলা চালায় এবং পুলিশের উপস্থিতিতে, সেটা পুলিশ এবং প্রশাসন, প্রক্টর স্যার থাকা অবস্থায়ও, তখন সাইফুল ইসলাম স্যার প্রক্টর ছিলেন, কিন্তু মানে উনি তাকে প্রটেক্ট করার জন্য ব্যবস্থা নেননি। আপনি ছবি দেখলে বুঝতে পারবেন যে
ওই আমাদের ছাত্র দলের ভাইরা তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল, ওনাকে ছাত্র উদ্ধার করে ছিলেন। নিয়ে গিয়েছিল। আর উনি একটা কথা বলেছেন যে মানে সহাবস্থানের যে বিষয়টা, তৎকালীন ছাত্রলীগের মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 96 থেকে 2001, ঠিক আছে, তখনকার সময়ে ছাত্র দলের নেতারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটের মতোই মানে ছাত্রলীগ সকল মানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে প্রতিষ্ঠার পর থেকে আপনার যে সহাবস্থানের যে পরিবেশ ছিল সেই পরিবেশ ধ্বংস করে দিয়ে আপনার মনে করেন ওই 96 গভর্নমেন্টে আসার পরে ছাত্রদলকে পুরো ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। আচ্ছা, সেক্ষেত্রে একটু যেতে চাই যে আপনারা আসলে নির্বাচনের দিকে যদি একটু আসি, পেছনে আমরা না যাই, সামনের দিকে আমি আসছি উনি তারপর আপনার 2001 সালে যখন আসলো ছাত্রদলের নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীরা মানে সব এই ছাত্রলীগের ক্যাম্পাসে অবস্থানের বিষয়ে আপত্তি যখন জানালো, তখন আমাদের মানে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানে ছাত্রদলের নেতাদেরকে ডেকে নিয়ে গেলেন, বললেন যে ঢাকা মানে জাতীয়তাবাদী দল সবসময় সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সহ সব মানে সমগ্র স্থানেই আপনার সহাবস্থানে বিশ্বাস করে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও সহাবস্থানে রাজনীতি করবে। আর সেই প্রক্রিয়া আপনার 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছিল। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এই সেন্ট্রালের ছাত্রলীগের ওনার রব্বানী ভাই, আমি নমুনা দিব, আমরা সেখানে রব্বানী করলে ভোট ভালো হবে বা সুষ্ঠু হবে, এবং সেই সাথে সাধারণ ছাত্রছাত্রীদের এই জায়গাটা একটু যদি ছোট করে যোগ করেন, সেখানে আসলে আপনারা রব্বানী ভাইয়ের যে পূর্বে যে ছাত্রলীগের মানে সেক্রেটারি ছিলেন সিদ্দিকী নাজমুল আলম, উনিও সূর্য সেন হলে ছিলেন, ঠিক আছে, বিএনপি যখন ক্ষমতা ছিল। জি, আপনি কি বলছেন? আমরা বলছিলাম যে সাধারণ ছাত্রছাত্রীর অধিকার রক্ষা আপনাদের কি করণীয় থাকবে এবং কি করলে আসলে ভোটটা আরো গ্রহণযোগ্য সুষ্ঠু হবে বলে ছোট করে যদি বলেন। আমি রিটার্ন দেখি ছাত্র দলের মানে রাজনীতির শুরুই হচ্ছে অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের সাধারণ ছাত্রদের, যেমন 1979 সালে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনে আপনার এই ছাত্রদল ব্যাপক ভূমিকা রেখেছে। আপনি দেখেছেন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অগ্রগণ্য। আর সেই জন্যই ছাত্রলীগের তৎকালীন 90 সালে তৎকালীন যে ছাত্রলীগের সভাপতি ছিলেন আপনার হাবিবুর রহমান হাবিব ভাই, তখন ছাত্রদলের নেতৃত্বে যে আপনার সংগ্রাম পরিষদ গঠিত হয় সেটার মধ্যে মানে ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট হাবিবুর রহমান হাবিব ভাই জয়েন করেন এবং সাধারণ ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উনি মানে ছাত্রলীগ ওই সময় আপনারা নির্বাচিত হলে কি কি জায়গায় আপনাদের ফোকাস থাকবে ছোট করে যদি বলেন। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সেবা দান করা। যেমন আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই আপনার মানে সিট সংকট রয়েছে। এখানে আপনার প্রয়োজনের তুলনায় আপনার যেখানে 700 স্টুডেন্ট থাকার কথা সেখানে আপনার থাকছে হচ্ছে 2000-2500 স্টুডেন্ট। এটার একটা কনজেশনের পিছনে মূল কারণটা হচ্ছে ছাত্রলীগের যে বুড়িয়ে যাওয়া নেতারা, ঠিক আছে, যারা আপনার মনে করেন যে এই বিপদগামী হয়ে জাস্ট মানে হলে থাকার জন্য, ঠিক আছে, আপনার মনে ওই সাধারণ ছাত্রছাত্রীদেরকে তারা বঞ্চিত করছে। তো আর মূল যে জায়গাটা আমি কাজ করব সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য এই প্রশাসনের সাথে সর্বোচ্চ মানে নেগোসিয়েশন করব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন প্রায় 90% স্টুডেন্ট আপনার ইসে থেকে আসে, গ্রাম থেকে আসে এবং তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির। এই জায়গাগুলো নিয়ে আরো বিষয় হচ্ছে পরে আবার আসবো। আমি একটু লিটনদার কাছে যেতে চাই, সেই জায়গাটায় আপনার যদি নতুন কিছু যোগ করার থাকে এবং আপনি কিছু বলতে চাচ্ছিলেন তখন সেটি যদি বলেন। প্রথমত হচ্ছে যে যোগ করা না, কারণ তিনি ভিপি প্রার্থী, আমিও ভিপি প্রার্থী, এবং আমরা আমার জায়গা থেকে আমি আমার যে বক্তব্যটি বলবো আমি নিশ্চয়ই আমি সময় পাবো আর কি। সেটি হচ্ছে যে ধরুন মানে কথা আসছে, অনেক কিছু আসছে, ভোট কেন্দ্র নিয়ে আলোচনা আসছে, অনেক কিছু আসছে, অনেক বাধা আসছে, এবং তার সত্ত্বেও আমরা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কেমন বাধা আসছে অনেক কিছু বলতে পারেন। যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি জরিপ হয়েছে ভোট কেন্দ্র কোথায় হবে সেটি নিয়ে যে জরিপ হয়েছে, সেখানে 86% শিক্ষার্থী মতামত দিয়েছে ভোট কেন্দ্র একাডেমিক ভবনে চাই। আচ্ছা, এটা সরাসরি আপনি এখন কানেক্ট করতে পারেন যদি চান। তো এরকম অসংখ্য মতামত এসেছে যেখানে হচ্ছে আপনার ভোট কেন্দ্র কোথায় হবে এটা বলেছে। বাংলাদেশে প্রথম যে কোনো নির্বাচনে 2টা পর্যন্ত ভোট, অদ্ভুত, যেখানে আমরা হিসাব করে দেখিয়েছি যে 38টি ভোট যদি একজন শিক্ষার্থীকে দিতে হয় তাহলে ন্যূনতম 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তাহলে আপনি এক একটি বুথে
আপনি কিন্তু 6 ঘন্টা যদি 360 মিনিট হয়, এক একটি বুথে 120টির বেশি ভোট গ্রহণ করতে সম্ভব হবে না। তাহলে আপনার এক একটি হলে ন্যূনতম 15 থেকে 16টি বুথ করতে হবে। এখন আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে 15 থেকে 16টি বুথ করার মতো কাঠামো রয়েছে, তাহলে অবকাঠামোগত সংকট রয়েছে, এখানে এক ধরনের আশঙ্কা রয়েছে। তা আমরা নিশ্চয়ই চেয়েছিলাম যে একটা আশঙ্কামুক্ত পরিবেশে নির্বাচনটি হবে। 2টা পর্যন্ত ভোট গ্রহণ, 2টা পর্যন্ত ভোট গ্রহণ হলে তো হলের শিক্ষার্থীরা ভোট দিয়ে শেষ করতে পারবে না। তাহলে হলের বাইরে যে 21,000 শিক্ষার্থী অবস্থান করে তারা কখন ভোট দিবে? এই যে বিভিন্নভাবে মেকানিজম করা হচ্ছে। তারপরে কি করা হচ্ছে, ক্লাসরুমে ক্যাম্পেইন করা যাবে না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তাহলে আমি যদি ক্লাসরুম ক্যাম্পেইন না করতে পারি, তাহলে আমি হলের বাইরে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে আমি আমার ইস্তেহার নিয়ে কিভাবে যাব, আমি আমার মনোনয়ন নিয়ে কিভাবে যাব, আমি আমার প্যানেল নিয়ে কিভাবে যাব? আচ্ছা, তারা এই জিনিসগুলো কথা বলছেন। আপনার যে ইস্তেহার নিয়ে যখন শিক্ষার্থীদের মাঝে আপনি যাবেন, সেটি তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করিডোরে বসে হয় না। আপনাকে তো শিক্ষার্থীর সামনে বলতে হবে, ইস্তেহারটা তুলে ধরতে হবে। তো এই জায়গাটা বন্ধ করা হয়েছে। কেন বন্ধ করা হয়েছে? কারণ ওই হলের বাইরে শিক্ষার্থীদের উপর কারো নিয়ন্ত্রণ নেই, এবং যেহেতু মানে নিয়ন্ত্রণ নেই, প্রশাসন ওই ভোটারদেরকে অনেক নিরুৎসাহিত করছেন। এই যে অনেকগুলো কারণ করা হচ্ছে, যে টোটাল ছকটা এমন ভাবে করা হচ্ছে যে সেখানে যেন মানে আমি যদি ওইটা বলি যে একটি দল, মানে আমি আর স্পেসিফিক যে ছাত্রলীগ ব্যতীত যেন কেউ না আসতে পারে, এমন একটি ছক কষা হচ্ছে। এখন তার সত্ত্বেও আমরা কি করছি, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি, আমরা করছি, এবং এটা বারবার বলছি, একটা দাবিকে মানা হচ্ছে না। আমি এই বিষয়গুলো নিয়ে তুলব না। তারপর আমরা মনে করি 11 মার্চ সমগ্র শিক্ষার্থীরা ভোট দিতে আসবে। এটা বারবার যেমন ছাত্রলীগ বলছে, প্রশাসন বলছে, আমরা ওটাও বলছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা গত 30শে ডিসেম্বর 55,000 বর্গমাইল রক্ষা করতে পেরেছি কি পেরেছি না সেটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই 256 একর আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। যদি একটি কারচুপি হয়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা নামাতে বাধ্য করব, যদি একটি ভোট কারচুপি হয়। এবং এটা আমরা চ্যালেঞ্জ করছি। মানে আমি বলছি, যদি সেখানে যদি ভোটাধিকার একটি ভোট কারচুপি করা হয়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ডাকসু তো মানবই না। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে যেই নির্বাচিত হবে তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করব আমাদের নেতা হিসেবে। আমরা চাই যে, আমরা এবার চাইবো যে 11 মাস সকল শিক্ষার্থীরা ভোট দিতে আসবে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সে নির্বাচন করবে তার নেতা কে হবে। এখন আসেন, এখন আমি যদি বলি আসলে কেন আমাকে ভোট দিবে, কেন আমাকে ভোট দিবে, কেন আমাদের ভোট দিবে, দেখেন এখানে লাইব্রেরি 24 ঘন্টা খোলা, পরিবহন সংখ্যা বাড়ানো, বিভিন্ন হলের অবকাঠামো বাড়ানো, এগুলো অনেকেই বলছেন, ছাত্রলীগ বলছে, ছাত্রদল বলছে, আমরাও বলছি। এখন আমি যদি বলি এই বিষয়গুলো, দেখেন বুকে বঙ্গবন্ধুর একটি কথা ছিল যে বুকে এক মুখে এক, এই দুটি বক্তব্য কখনো হয় না। তা আমি যদি বলি আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ, তা যদি সে চাইতোই তাহলে কিন্তু সে সবকিছু করে ফেলতে পারতো, ছাত্র ওই সংসদের জন্য ওয়েট করতে হতো না। তারা করেননি। আচ্ছা, 3বার ক্ষমতায় তারা করেননি। ছাত্রদল ক্ষমতায় ছিল, তারা সেটি করেননি। এখন কেন করছেন? নির্বাচন এসেছে, নির্বাচন এসেছেন বলে বলছেন। তাহলে সহজ কথা হচ্ছে শিক্ষার্থীরা বোঝে যে আপনি এই কথা করবেন কিনা, আপনি আসলে করবেন কিনা। আপনি প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের কথা বলছেন, খুব ভালো কথা, প্রশ্নফাঁস নিয়ে তারা মিছিল করেছে, অভিনন্দন জানাই। কিন্তু আবার এটাও সত্য, গত বছরের প্রশ্নফাঁসের সঙ্গে ছাত্রলীগের শহীদুল্লাহ হলের সহ সম্পাদক তিনি প্রশ্নফাঁসের সাথে জড়িত ছিলেন। এটা যেমন সত্য, তাহলে আমি বললাম যে এই বিষয়গুলো কিন্তু ছাত্ররা বোঝে আর কি। সে বোঝে আসলে মানে কাকে তিনি ভোট দিবেন আর কি। এখন আমরা বলতে চাই যে শিক্ষার্থীটা মানে এই যে কি হচ্ছে, আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই, সহজ কথা যদি বলি, যে বিশ্ববিদ্যালয় ভিন্ন মত দমন করবে না। বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে সকল মতকে ধারণ করা। ভলতেয়ারের একটি কথা ছিল যে আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু আমি তোমার মত প্রকাশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। এবং সেটাই বিশ্ববিদ্যালয়ের জায়গা, সেখানে সকল মত ধারণ করবে, এটি যেমন চাই। তাহলে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রথম যে কাজটি করতে চাই, আমরা এটার জন্য আন্দোলন করব দরকার হলে। আমি এটাও বলছি, নির্বাচিত হই আর না হই, যে ভিন্ন মত দমনের কারখানা বিশ্ববিদ্যালয়কে হতে দিব না আমরা। দ্বিতীয়ত, আমরা মনে করি যে আমরা যদি নির্বাচিত হই, প্রশাসনিক স্বৈরতন্ত্রের অবসানের জন্য কাজ করব। সেটা কেমন? এই যে নন কলেজিয়েট ডিসকলেজিয়েট প্রথা আরোপ করা, হ্যাঁ, এটার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত করা, অথচ শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালনের সমগ্র পৃথিবীতে আধুনিক বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্রদের শিক্ষক মূল্যায়ন পদ্ধতি থাকতে হবে। সে শিক্ষক কেমন পড়াচ্ছেন, তিনি কতটা ক্যাপাবল, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। বরং কি করা হয়, একের পর এক বিভিন্ন ফি আরোপ করা হয়। এই প্রশাসনিক স্বৈরতন্ত্রকে আমরা
দূর করব। তৃতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো বৈষম্য তৈরির কারখানা হতে দিব না। সেই বৈষম্যটা কেমন? দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিকে বিজনেস ফ্যাকাল্টিতে ফুড কোর্ট রয়েছে, যেখানে 150, 200, 250, 300 টাকা ধরে খাবার পাওয়া যায়, আবার টিএসসির মতো জায়গা রয়েছে 20 টাকার খাবার পাওয়া যায়। এখন একজন কৃষকের সন্তানে কিন্তু ওই সাধ্য নেই যে 200 টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করবে, তার ওই 20 টাকার খাবার। এখন বলতে পারেন টাকা থাকলে খাবে, টাকা থাকলে খাওয়ার জন্য অনেক জায়গা আছে, বিশ্ববিদ্যালয়ের জায়গা না। বিশ্ববিদ্যালয় এমন একটা সংস্কৃতি তৈরি করে যেখানে একজন রাষ্ট্রপতির সন্তান যে শিক্ষা পাবে, একজন কৃষকের সন্তান সে। বিশ্ববিদ্যালয়ের কাজ বৈষম্য তৈরি করে না। আমি শেষ করে দিই যে বিশ্ববিদ্যালয়ের কাজ বৈষম্য তৈরি করে না। ছেলেদের মেয়েদের হলের বৈষম্য, আপনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে তো নারীদের হল 9:30 বন্ধ করতে পারেন না। নারীদের হল আপনি বলছেন লাইব্রেরি 24 ঘন্টা খোলা, এখন তার মানে কি আপনি নারীদের হল কি তাহলে বন্ধ রাখলে 8টা 9:30 মধ্যে বন্ধ রাখলে? আপনি নিরাপত্তা এবং রক্ষণশীলতা দুটো ভিন্ন জিনিস। আপনি নিরাপত্তার নামে রক্ষণশীল করতে পারেন না। একটা মেয়ে সন্ধ্যা 7টা চাইলে ঢুকবে এবং সে চাইলে যদি তার মনে হয় টিউশনি করে ফিরতে দেরি হচ্ছে রাত 11টা পর্যন্ত থাকলে সে রাত 11টায় ঢুকতে পারে। আমরা মনে করি এই 3টি বিষয় একই সঙ্গে প্রাথমিক দাবিতে রয়েছে, বাচ্চার সংখ্যা বৃদ্ধি, কিন্তু এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। যদি আমরা নির্বাচিত হই, আমরা প্রতিশ্রুতি না নির্বাচিত হলেও করব, না হলেও করব, কারণ আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। আমরা মৌসুমী আন্দোলনকারীও নই, আমরা শুধুমাত্র প্রতিশ্রুতি দিই না। ধন্যবাদ। গোলাম রব্বানী, আপনি যদি এই জায়গাগুলো নিয়ে নতুন করে কিছু। ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের কিছু কাজ কি করতে চাই। আমরা প্রথমে বলেছি বর্তমান ছাত্রলীগের যে কমিটি আমাদের কাছে নতুন হয়েছে 6 মাস হলো, এটা দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী, যেটা তিনি বারবার প্রমাণ করেছেন, তার হাত ধরে সরাসরি এসেছে। তো আমরা শুরুতেই বলেছি এই ছাত্রলীগ হবে সকল ইতিবাচক কাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যাকে সত্য, সুন্দর, ইতিবাচক, সৃষ্টিশীল, তার সঙ্গে ছাত্রলীগ থাকবে। সেটা আমরা কথা এবং কাজে মিল দেখিয়েছি। আপনার একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এই নিরাপদ সড়ক আন্দোলন হলো প্রথম দিন, এটা কিন্তু অনেকটা সরকারের বিব্রত করার অবস্থা গিয়েছে, যে কতিপয় বাচ্চাদের সেন্টিমেন্ট। আমরা বলেছি প্রথম দিন থেকে ছাত্রলীগ এই আন্দোলনের সমর্থন জানায়। মাঠে আমি নিজে গিয়ে মাঠে দাঁড়িয়েছি, আমি বলেছি যে দাবি করা হচ্ছে না মানলে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজে রাস্তায় নামবো আন্দোলনে, কথা করেছি। কেউ এখানে প্রশ্ন ফাঁস নিয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যায়, সেখানে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য গায়ে কালিমা লাগলে সেটা সরকারের কিন্তু বিব্রত হয়। আমি নিজে সেখানে আক্তার নামে যে ছেলেটি এখানে ছিল, আমাদের আইন বিভাগের ছোট ভাই, সে যখন অনশন করছে, আমাদের অনশন, আমি গিয়ে প্রথম তার পাশে বসেছি। আমি বলেছি এই যেহেতু প্রশ্ন উঠেছে, প্রশ্ন ফাঁসের এই আন্দোলন এটা হতে হবে এবং অবশ্যই এই পরীক্ষা আবার হতে হবে। 18,000 শিক্ষার্থী ছাত্রলীগের সেই আমাদের আন্দোলনের কারণে কিন্তু আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। তারাও আন্দোলন করেছে, আমরা আলটিমেটাম দিয়েছি এটা করতে হবে, ছাত্রলীগ এটা বলেছে। তা আমরা শিক্ষার্থীদের পক্ষে যা কিছু নৈতিক এবং যৌক্তিক শিক্ষার্থীর দাবি সবুর সঙ্গে আছে। অর্থাৎ আমাদের ইস্তেহার হচ্ছে কি, শিক্ষার্থীরা কি চায়, যেটা চায়, যেটা নৈতিক, যেটা যৌক্তিক, সেটার সঙ্গে আমরা আছি। আমরা বলছি আমাদের 5টি মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বাসস্থান, শিক্ষা অন্যতম 3টি। এখানে হলগুলোতে খাবারের মানের অবস্থা খারাপ। আমরা ইতিমধ্যেই, আমরা কিন্তু নির্বাচনে ওয়েট করিনি, আমি ইতিমধ্যে সকল ক্যাফেটেরিয়া, ক্যান্টিনের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, কি করলে আপনাদের এটা ভালো হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া চলছে। পরে আপনার বাসস্থানের ব্যাপারে দেশরত্ন শেখ হাসিনার সরকার যতগুলো উন্নয়ন অবকাঠামো হয়েছে, এই আমলে হয়েছে, বিজয় একাত্তর হল হয়েছে, সুফিয়া কামাল হল হয়েছে, 7ই মার্চ ভবন হয়েছে, ইতিমধ্যে একনেকে 2200 কোটি টাকার আপনার প্রস্তাবনা পাশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আবাসন সংকট দূর করার জন্য চলছে। আপনার পরিবহন নিয়ে আমরা ইতিমধ্যে আপাকে জানিয়েছি, কথা বলেছি, যোগাযোগ মন্ত্রী ওয়াদুল কাদের সাহেব, তাকে বলেছি, তিনি বলেছেন বিআরটিসি থেকে পর্যাপ্ত বাস দেওয়া হবে যেগুলোর সঙ্গে। যেখানেই সমস্যা, আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে 43,000 শিক্ষার্থীর জন্য হেলথ ইন্স্যুরেন্স করার কথা। হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টে পরীক্ষামূলক চালু হয়েছে, আমরা বলছি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য সেটি করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পক্ষে আছি। আমি মোস্তাফিজুর সামনে একটি কথা বলতে চাই, যে বুড়িয়া যাওয়া নেতার কথা বললো ছাত্রলীগের, যাক এটা ভূতের মুখে রাম নাম মনে হলো। আমাদের ইতিমধ্যেই বয়স সীমা 27, আপনি জানেন সেটা, আর সবাই নিয়মিত শিক্ষার্থী, এটা প্রমাণ হয়ে গেছে। সেন্ট্রালের তারা মানে কেউই ছিল না আপনার এটার জন্য, সে কিন্তু এস এম হলের আহ্বায়ক, হলের আহ্বায়ক, সে ডাকসুরিয়া হয়েছে। বুঝতে হবে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কমিটি কেউ নেই, সবাই 30-এর উপরে হবে। যাই হোক, আমি যেদিন আমি বঙ্গবন্ধু হলে অ্যাড্রেস, যেদিন আমার হলের মেয়াদ শেষ হয়েছে, আমি ক্ষমতাসীন দল বলতেছেন আপনি, পরের দিন আমি হল ছেড়ে দিয়েছি আমি নিজে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি 8 জনের রুমে আমরা 8 জনই থাকতাম, 4 জনের রুমে আমি 8 জন থাকতাম। আমি ফার্স্ট ইয়ারে ডাবলিং করেছি, থেকেছি, আমি এখন হলে থাকছি। সো বিষয়গুলো এটা না যে এটা অনেক দুই একজন থাকতে পারে। সেটা ভোট কেন্দ্র, ভোটের সময় বুথ সংকট, এই জায়গাগুলো নিয়ে আপনি কিছু বলবেন কিনা? না, আমরা এটা বলেছি, এটা আমাদের ইস্যু করে, আমাদের যে কর্মী রয়েছে, আমি হিসাব করে দেখেছি, যদি তারাই যদি ঠিকমতো ভোট দিতে না পারে, সেটা নিশ্চয়তা কি? সত্যিকার অর্থে যে ক্ষেত্রে আমরা বলছি যে হলে পর্যাপ্ত পরিমাণ বুথ থাকতে হবে। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, যে কেউ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে এসে লাইনে দাঁড়িয়ে যেন বঞ্চিত না হয়।
কারণ আমাদের প্রত্যেকটি হল যদি বলেন, একটি হলে যদি আপনার প্রতি হলে এভারেজ 700 থেকে 800 আমাদের সরাসরি কর্মী রয়েছে, ছাত্রলীগের কর্মী রয়েছে, তো তাদেরকে তো ভোটাধিকার নিশ্চিত করে যদি না পারি আমরা, অবশ্যই পর্যাপ্ত থাকতে হবে। আমাদের লিটন দানের সঙ্গে আমিও একমত, পর্যাপ্ত বুথ অবশ্যই থাকতে হবে। প্রতিটি হলে যথেষ্ট স্পেস রয়েছে, কর্তৃপক্ষ যদি চায় অবশ্যই পর্যাপ্ত ভোট কেন্দ্র দিতে পারবে বলে আমি মনে করি। আর নির্বাচনের কথা বললেন, সেখানে লিটন দা আমার আসলে অবাক লাগছে যে হ্যাঁ, নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে, আমাদের কি মানে সুখে থাকতে ভোটে কেন কি লাগবে? কেন আমরা আবার এই যে এত ধরনের সংখ্যা নিয়ে আমরা নির্বাচন কেন আনবো? কারণ দেশরত্ন শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা, তিনি বলেছেন, চেয়েছেন, উদ্যোগ নিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছেন আপনারা উদ্যোগ নিন, বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে, এজন্য কিন্তু নির্বাচনটা হচ্ছে। কোন সময় আমাদের গোল্ডেন বলবো না, আমি বলবো ডায়মন্ড পিরিয়ড আমাদের এটা, সেই পিরিয়ডে ইলেকশনটা হচ্ছে, সবার অংশগ্রহণে হচ্ছে, এ থেকেই আমার মনে হয় আর কিছু বলা দরকার নেই। আর ছাত্রলীগ এত বড় একটি সংগঠন, সেখানে আপনার দুই একজনের কয়েকটি এক্সাম্পল দিয়ে আমাদের যে প্রশ্ন ফাঁসের কথা বললেন, দুষ্টের দমন শিষ্টের পালন, যে কেউ এখানে তো বলতে গেলে মানে যে কেউ অপরাধ করতে পারে, অপরাধের বিচার আমরা করছি কিনা, যাদের নামে অভিযোগ উঠেছে তাদের অপরাধীর আসলে কোনো পরিচয় হয় না, অপরাধী অপরাধ। আমরা শেষ দিকে চলে এসেছি, মোসাফিজ ভাই একেবারে এক মিনিট করে যদি বলেন যে সেই জায়গাটায় নির্বাচনের আগে মেসেজটা কি থাকবে ভোটারদের প্রতি? নির্বাচনের আগে মানে এই বিষয়টির পূর্বে আমি একটা বিষয় অ্যাড করতে চাই, যে রব্বানী ভাই বলেছেন যে ছাত্রলীগ হচ্ছে ইতিবাচক রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বর্তমান কমিটি। তার মানে উনি স্বীকার করে নিলেন যে অতীতের কমিটিগুলো মানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এটা একটা বিষয়। আর ইতিবাচক ব্র্যান্ড মানে রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে কি? আপনার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকা, তারপর হচ্ছে আপনার মনে করেন যে কোটা আন্দোলনকারীদের উপরে হামলা করা, হাতুড়ি দিয়ে, যে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে আমরা প্রশ্নের উপরে একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনার প্রশ্নটা সরি, আমরা ভোটারদের জন্য কি মেসেজ? ভোটারদের জন্য মূল মেসেজটা হচ্ছে যে মানে ভোটাররা আপনার এখনো শঙ্কায় আছে, যেহেতু মানে এই হলগুলোতে ছাত্রলীগের একটা একক আধিপত্য আছে, এক্ষেত্রে আপনার ভোট দেওয়াটা সাধারণ ছাত্রদের জন্য খুবই শঙ্কার। আর আমাদের ছাত্র সংসদের যারা মানে আপনার প্রার্থী হল সংসদে, তারা হলে থাকতে পারছে না, ঠিক আছে। এবং আমি মনে করি সাধারণ ছাত্ররা যদি মানে একাডেমিক ভবনগুলোতে যদি ভোট কেন্দ্রগুলো নেওয়া হয়, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলকে বিপুল ভোটে নির্বাচিত করবে। লিটন, আপনি যদি শেষ করেন। ধন্যবাদ। আমি অনেক কিছু শুনছিলাম, শুধু একটু জীবনানন্দের কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল তাদের পরামর্শ ছাড়া। তো এখানে আমরা বলতে চাই যে এখানে অনেকেই আছেন, আমি আমার কথা যদি বলি, অনেকে আমাদের আসলে পাল্লাটা হয় কে কতটা বেশি তার চেয়ে খারাপ, আমরা মনে করি এটি না। আর নির্বাচন, মানে ভাই একটা কথা হলো, নির্বাচন হচ্ছে কার জন্য? এটা তো আমার সুযোগ না ভাই, এটা আমার অধিকার। এবং এই অধিকার গত 28 বছর হরণ করা হয়েছে, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। 28 বছর আমার অধিকারকে হরণ করা হয়েছে। তো এটি আমার কোনো করুণা না, করুণার দান না, এটি আমার অধিকার। এই অধিকারকে দিতে হবে। হ্যাঁ, শেষ মেসেজটি যেটি দিব সেটি হচ্ছে, আমি বলতে চাই যে নির্বাচন হচ্ছে, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে রাখবে, যেমন একজন মঈন হোসেন রাজুর খুনিকে যেমন সে নির্বাচন করবে না, রাজু ভাস্কর যে মঈন হোসেন রাজু ছাত্রদলের গুলিতে শহীদ হয়েছিল, তদ্রূপ একজন আবু বক্করের যে খুন, আমরা ইতিহাসের আলোকে কিন্তু অতীতের আলোকে ভবিষ্যৎকে দেখি, এমন করে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা বেছে নিবে, কে তার পক্ষে কথা বলে সবসময় পাশে দাঁড়ায়, সেটা 20 জন হোক আর একজন হোক। 30 সেকেন্ডে আমি একদম বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যারা ভোটার, তারা হচ্ছে কোয়ালিটি ভোটার। আমি বলেছি যে এডুকেটেড ভোটার, তারা জানে ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারে। সুতরাং আমি বলবো তারা তাকেই ভোট দিবে যার যোগ্যতা রয়েছে, ভালো কাজ করার সদিচ্ছা রয়েছে, অতীতে যে বহুবার প্রমাণ করেছে কর্মে আচরণে তার সদিচ্ছা আছে ভালো কাজ করার, এবং যার সামর্থ্য রয়েছে, পয়েন্ট টু বি নোটেড, যার সামর্থ্য রয়েছে। আমি বলবো যে বর্তমান দেশরত্ন শেখ হাসিনা সরকারের কাছে তার সুচিন্তিত মতামত নিয়ে পছন্দের যারা প্যানেল, সেই প্যানেলকে যদি বর্তমান যারা সচেতন শিক্ষার্থীরা যারা ভোট দেয়, আপার কাছ থেকে তার স্নেহের ছায়াতলে সবাইকে নিয়ে আসার জন্য ছাত্রলীগ কাজ করবে। আমরা আশা করব সবাই ভোটার যারা রয়েছেন তারা অনেক শিক্ষিত, মার্জিত, তারা তাদের পছন্দের জায়গাটি বেছে নিতে পারবেন, সেই ব্যবস্থা করে দিবেন প্রশাসন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।